হ্যালো নুরনবী, নুরনবী অস্টিওপোরোসিসের সাথে অস্টিওম্যালেশিয়ার পার্থক্য, রিকেটসের পার্থক্য, অস্টিওম্যালেশিয়ার কারণ, এগুলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছিলাম এবং কি কি ইনভেস্টিগেশন করব সেই ইনভেস্টিগেশন গুলো সহ আমি আলোচনা করছিলাম। তো যেহেতু আজকে আমাদের মূল টপিকস হচ্ছে অস্টিওপোরোসিস, তা আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট পোর্শনটা সম্পর্কে সেদিন আলোচনা করা হয়নি, কারণ ট্রিটমেন্ট পোর্শনটা একটু বেশ অনেকগুলো জিনিস এখানে আছে, যার কারণে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টটা আমি একটু আলাদাভাবে আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছিলাম আর কি। তো অস্টিওপোরোসিসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে পিভটাল ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে বিএমডি। এই বিএমডিটা আমরা ইউজুয়ালি মেজার করি সাধারণত হচ্ছে ডেক্সা স্ক্যানের মাধ্যমে। ডেক্সাটা সিটি স্ক্যানের মাধ্যমে করা যায়, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও করা যায়। সিটি স্ক্যানে রেডিয়েশন থাকে, আলট্রাসোনোগ্রাফিতে কোনো রেডিয়েশন থাকে না। এবং এই ডেক্সা স্ক্যানটা সাধারণত আমরা লাম্বার স্পাইন এবং হিপের করে থাকি। গতদিনে আমি বলছিলাম যে ডেক্সা স্ক্যানটা পেরিফেরাল ডেক্সা স্ক্যান হতে পারে অথবা সেন্ট্রাল ডেক্সা স্ক্যান হতে পারে, অর্থাৎ পেরিফেরাল যে বোনস গুলো আছে, অ্যাক্রাল পার্টের যে আমার বোনস গুলো, সেই বোনস গুলোরও ডেক্সা স্ক্যান আমি করতে পারি, অথবা আমি সেন্ট্রাল বোন গুলোরও ডেক্সা স্ক্যান করতে পারি। এই ডেক্সা স্ক্যানের মাধ্যমে আসলে আমি বোন মিনারেল ডেন্সিটোমেট্রিটা বের করি। যে বিএমডি যে শব্দটা আমরা অস্টিওপোরোসিসের জন্য ইউজ করি, যে অস্টিওপোরোসিসের পেশেন্ট আসলে এই পেশেন্টের বিএমডি কত, এই যে বিএমডিটা বের করার জন্য আমাদের মূলত ডেক্সা স্ক্যানটা করতে হয় আর কি। আর ডেক্সা স্ক্যানটা আমরা সেন্ট্রাল বা এক্সিয়াল যে আমার বোনস গুলো আছে সেখানেও আমি ডেক্সা স্ক্যান করতে পারি, অথবা আমার পেরিফেরাল বোনস গুলোর ক্ষেত্রেও আমি ডেক্সা স্ক্যান করতে পারি। যেটা আমি এর আগে আপনাদেরকে জয়েন্ট পেনের সময় বলছিলাম যে পেরিফেরাল জয়েন্ট এবং এক্সিয়াল জয়েন্ট যেরকম আছে, ঠিক এরকম যে এক্সিয়াল বোন গুলোর ভিতরে স্পাইন, বিশেষত লাম্বার স্পাইন এবং হিপ, এই দুইটা জায়গার আমরা স্ক্যানিং করে থাকি। স্ক্যানিং করার মাধ্যমে আমরা বিএমডি বের করে থাকি আর কি। আর পেরিফেরাল স্ক্যানিং এর মাধ্যমেও বিএমডি বের করা যায় আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এর আগের দিনে আমি আপনার দেখাচ্ছিলাম কার আপনি বিএমডি করবেন, কোন পেশেন্টের বিএমডি করবেন। হ্যাঁ, সবাই আসলেই তো আর আপনি বিএমডি করবেন না। বিএমডি কার কার করবেন সেটা আসলে আমাদের একটা গতটা আপনাদেরকে আমি দেখাইছি আমরা তো পাই না ভিডিও। আচ্ছা, ভিডিও অন করে দিলাম। আচ্ছা, ভিডিও অন করে দিলাম। এবার ঠিক আছে? জি স্যার, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, তো গতদিন আমরা এই চার্টটা দেখছিলাম যে কোন কোন পেশেন্টের আমরা বিএমডি করব বা ডেক্সা স্ক্যান করব, ঠিক আছে? তার ভিতরে এই 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 ইন্ডিকেশনটা কিন্তু আপনাদেরকে খুব খুব ভালো করে মনে রাখা লাগবে। এটা সিম্পলি জাস্ট একটা ডেভিডসনের বক্স। এই বক্সটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই বক্সটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বক্স। মানে কাকে আপনি ডেক্সা স্ক্যান করবেন, কার আপনি বিএমডি স্ক্যান করবেন। অনেকেই তো আপনার কাছে এসে কমপ্লেন করবে, কিন্তু কাকে আপনি জাস্টিফিকেশন করে বিএমডি স্ক্যান করবেন, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। লো ট্রমা ফ্র্যাকচার, হ্যাঁ, মোর দেন এজ যদি 50 ইয়ার্স হয়। লো ট্রমা ফ্র্যাকচার সম্পর্কে কিন্তু আমরা গতদিন বলছিলাম যে কোনো মানুষ যদি তার সম উচ্চতা সম্পন্ন উচ্চতা থেকে পড়ে গিয়ে তার যদি কোনো হাড় হাড্ডি ভেঙে যায়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে লো ট্রমা ফ্র্যাকচার বা ফ্রাজিলিটি ফ্র্যাকচার। অর্থাৎ আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, এই 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা থেকে পড়ে গিয়ে যদি আমার হাড় হাড্ডি ভেঙে যায়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে লো ট্রমা ফ্র্যাকচার বা ফ্রাজিলিটি ফ্র্যাকচার। এই লো ট্রমা ফ্র্যাকচার 50 বছর বয়সের উপরে যদি কারো লো ট্রমা ফ্র্যাকচার হয়,
তারপরে বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওপোরোসিস যদি কারো থাকে, ক্লিনিক্যাল ফিচার অস্টিওপোরোসিস, অনেকে কুজো হয়ে যায়, বাঁকা হয়ে যায় কাইফোসিসের কারণে, হাইট লস হয়ে যায়, ভার্টিব্রাল ফ্র্যাকচার হওয়ার কারণে ভার্টিব্রাল হাইটটা লস হয়ে যায়। একটা প্লেন এক্সরে করলেন, ধরেন যে একটা পেশেন্টের এক্সরে ডরসোলাম্বার স্পাইন বা এক্সরে লাম্বোস্যাক্রাল স্পাইন করলেন, সেখানে দেখা যাচ্ছে অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়া দেখলে কেমন দেখা যাবে? এক্সরেটা একটু কালো কালো দেখা যাবে, ঠিক আছে? যে পেশেন্ট গুলা কর্টিকোস্টেরয়েড পাচ্ছে 7.5 মিলিগ্রামের উপরে, মোর দেন 7.5 মিলিগ্রাম, আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, এসএলইর পেশেন্ট, এদের একটা মেইন অপশন অফ ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। এই পেশেন্ট গুলোকে আমাদের দীর্ঘমেয়াদী স্টেরয়েড দেওয়া হয়। সো যে সমস্ত পেশেন্টের 7.5 মিলিগ্রামের উপরে স্টেরয়েড পায় 3 মাসের বেশি সময় ধরে, এদেরকেও আমার বিএমডির জন্য চিন্তা করতে হবে। কারো কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হিপ ফ্র্যাকচার থাকে, হ্যাঁ, যে ফ্যামিলিতে একটা হিপ ফ্র্যাকচারের হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রেও আমার বিএমডি করতে হবে। এছাড়া লো বিএমআই যদি কারো থাকে, বিএমআই 18-র নিচে যদি থাকে, আর্লি মেনোপজ, 45 বছর বয়সের নিচে যদি কারো মেনোপজ হয়ে যায়, সেটা সার্জিক্যাল মেনোপজ হোক, আর আমি কেমোথেরাপি দিয়ে বা রেডিওথেরাপি দিয়ে তার গোনাড অ্যাবলাশন করে তাকে মেনোপজ করি, যে কারণেই করি না কেন, 45 বছরের নিচে যদি কারো মেনোপজ হয়, তাহলে সেই মহিলাকেও আমার বিএমডি করে তার অস্টিওপোরোসিস আছে কিনা দেখতে হবে। ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওপোরোসিস, এই শব্দটার অর্থ বুঝতে হবে যে এর আগের দিন আমরা দেখাইছিলাম যে কি কি ডিজিজ অস্টিওপোরোসিস করে, এক গাদা ডিজিজের নাম দেখাইছিলাম আপনাদেরকে, থাইরোটক্সিকোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, ঠিক আছে? অনেক ডিজিজ আছে যে ডিজিজ গুলোতে আমার অস্টিওপোরোসিসের রিস্ক অনেক বেড়ে যায়। আরেকটা আপনাদেরকে বলছিলাম যে ইনক্রিজ ফ্র্যাকচার রিস্ক অন রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস, ফ্র্যাক্স স্কোর। এটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখি একটু সময় পাইলে আপনাদেরকে এই ফ্রাক্স স্কোরিং এর এই টুলসটা আপনাদেরকে আমি দেখাবো। WHO এর একটা টুলস আছে, এই ফ্রাক্স, এই টুলসটার মাধ্যমে আমরা ফ্র্যাকচার রিস্কটাকে অ্যাসেস করি আর কি। আর লাস্ট একটা অপশন হচ্ছে যে অ্যাসেসিং দ্য রেসপন্স অফ অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট, অর্থাৎ কাউকে আপনি অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট দিলেন, সেই ট্রিটমেন্টটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আপনি বিএমডি করবেন। তাহলে কোন কোন পেশেন্টের বিএমডি করবেন এটা আপনার একদম চোখ বন্ধ করে এটা মনে রাখার লাগবে, যে 50 বছর বয়সের উপরে, যাদের লো ট্রমা ফ্র্যাকচার আছে, যাদের ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওপোরোসিস আছে, হাইট লস হয়েছে, কাইফোসিস হচ্ছে, প্লেন এক্সরেতে অস্টিওপোনিয়া পাওয়া যাচ্ছে, পেশেন্ট স্টেরয়েড খাচ্ছে 7.5 মিলিগ্রামের উপরে, ফ্যামিলি হিস্ট্রি অফ হিপ ফ্র্যাকচার আছে, বিএমআই কম, আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, এমন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো অস্টিওপোরোসিস করে, এগুলো যদি কারো থাকে, ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলসে যদি আপনার স্কোরিং অনেক বেশি হয়, তাহলে তাকে বিএমডি করতে হবে, এবং অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট করার জন্য আমার বিএমডি করতে হবে। এই বিএমডিটাই আমরা ডেক্সা স্ক্যানের মাধ্যমে সাধারণত করে থাকি। এখন আসেন, স্লাইডের নিচে একটা কি যেন উঠছে স্যার, ওটা হাইড করে দেন। জুম শেয়ারিং ইওর স্ক্রিন একটা লিখে উঠছে। ওকে স্যার। এখন এর আগে আপনাকে দেখালাম যে বিএমডিটা আসলে আমরা কাদের করব আর বিএমডি কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম। এখন আসলে আমরা দেখি যে এই বিএমডির যে রিপোর্টটা, বিএমডি তো একটা রিপোর্ট আপনাকে দিবে, ডেক্সা স্ক্যানের একটা রিপোর্ট দিবে, এই রিপোর্টটাকে আসলে আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন করব, ঠিক আছে? এই রিপোর্টটাতে অনেক কিছু থাকে, অনেক সংখ্যা থাকে, অনেক কিছু থাকে, আপনাদেরকে এত কিছুর দিকে মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে? আপনারা দুইটা স্কোরিং এর দিকে মাথা ঘামাবেন। বিএমডি রিপোর্টের মধ্যে দুইটা স্কোর খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টি স্কোর, আরেকটা হচ্ছে জেড স্কোর। টি স্কোর এবং জেড স্কোর, এই দুইটা স্কোরের মানটা আপনাদেরকে বুঝতে হবে। টি স্কোরটা কেন কখন ইউজ করা হয় বা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, জেড স্কোরটা কখন ইউজ করা হয় সেটা আপনাদেরকে জানতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যতগুলো ট্রিটমেন্ট মডালিটি বা কখন ট্রিটমেন্ট দিবেন, ট্রিটমেন্ট বন্ধ করবেন, সবগুলাই ম্যাক্সিমাম গুলাই হচ্ছে টি স্কোর দিয়েই করা হয়। জেড স্কোরটার কার্যকারিতা খুব অল্প কয়েকটা কাজে জেড স্কোরটা ব্যবহার করা হয় আর কি। এটা হচ্ছে বিএমডি রিপোর্টটাকে কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন। বিএমডি রিপোর্ট কিন্তু অনেক
একটু কমপ্লেক্স থাকে, আপনারা শুধুমাত্র তাকাবেন হচ্ছে টি স্কোর এবং জেড স্কোর দিকে, কারণ এখানে ফিজিক্সের অনেক কিছু থাকে। ঠিক আছে, এত কিছু নিয়ে আপনার আসলে মাথা ঘামানোর দরকার নাই। আপনার মাথা ঘামানোর দরকার হচ্ছে এই পেশেন্টটার অস্টিওপোরোসিস আছে কি নাই, এবং অস্টিওপোরোসিস থাকলে সেটা কি পরিমাণে আছে, এটাই আপনাকে বিএমডিটা দেখে অ্যাসেসমেন্ট করা লাগবে। আর আপনি চিকিৎসা দেওয়ার পরে আপনার আর কতটুকু ইমপ্রুভমেন্ট হইলো বা না হইলো সেটা অ্যাসেসমেন্ট করার জন্য আপনার এই রিপোর্টটা দরকার হবে। তো টি স্কোরে বলা হচ্ছে যে টি স্কোর হচ্ছে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন the patient is below or above the mean value for young normal subject. The T score is a good predictor of the fracture risk. এখন এখানে আসলে আপনাদেরকে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে একটু বলতে হবে। আপনারা কমিউনিটি মেডিসিনে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ পড়ছেন, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা টার্ম আছে। ঠিক আছে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আপনারা একটু দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে যে জেড স্কোর। জেড স্কোর হচ্ছে দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্য পেশেন্ট ইজ বিলো or above the mean value for S-matched normal subject. The Z score indicates whether or not the BMD is appropriate for a particular S. দেখেন দুইটা শব্দ খুব কঠিন, আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বলে দিই। যে ধরেন আপনার দাদু বা নানু যার বয়স 70 বছর, আপনার নানু যার বয়স 70 বছর, এই 70 বছরের মহিলার আপনি একটা বিএমডি করলেন। এই 70 বছরের মহিলাকে যদি একটা 30 বছর বয়সের ইয়াং যুবক বা যুবতীর হাড্ডির সাথে বা হাড়ের সাথে তুলনা করে যে স্কোরিংটা পাওয়া যায় সেটাই হচ্ছে টি স্কোর। 70 বছর বয়সের একজন পুরুষ বা মহিলার সাথে যদি 30 বছর বয়সের একজন ইয়াং যুবক বা যুবতীর হাড়ের একটা তুলনা করলে যে স্কোরিংটা পাওয়া যাবে সেটাই ইন্ডিকেট করে হচ্ছে টি স্কোর। আর জেড স্কোরটা ইন্ডিকেট করে, ধরেন একজনের আপনার ফখরুদ্দিনের দাদুর বয়স হচ্ছে 70 বছর, আর আরেকজন ধরেন আরিফের দাদুর বয়স হচ্ছে 70 বছর। ফখরুদ্দিনের দাদু হচ্ছে অস্টিওপোরোসিসে ভুগতেছে, আর আরিফের দাদুর কোনো অস্টিওপোরোসিস নাই, আরিফের দাদু একদম সুস্থ। এই যে ফখরুদ্দিনের দাদুর সাথে আরিফের দাদু দুইজনকার বয়সই কিন্তু 70 বছর, অর্থাৎ সম বয়সের দুইজনকার হাড়ের যদি তুলনা করা হয় তার ভিতর আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? স্যার আবার কানেক্টেড হইলেন এখন মাত্র, আগে ডিসকানেক্ট হয়ে গেছিলেন নেটের কোথায় সমস্যার জন্য। কোন জায়গায় ছিলাম? স্যার এই যে জেড স্কোর বোঝাতেছিলেন স্যার, একই এজের। এখন কি দেখা যাচ্ছে? স্যার আপনাকে দেখা যাচ্ছে, স্লাইড তো সময় না এখনো। এবার দেখা যাচ্ছে? জি স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমরা টি স্কোরটা সম্পর্কে বললাম যে একজন বয়স্ক লোকের সাথে একজন ইয়াং লোকের একটা হাড়ের বোন মাসের যদি আমরা তুলনা করি সেটা হচ্ছে টি স্কোর। আর জেড স্কোরটা হচ্ছে সমবয়সী দুইজন মানুষের
একজন সুস্থ বা একজনের অস্টিওপোরোসিস আছে, একজনের অস্টিওপোরোসিস নাই, এরকম দুইজন ব্যক্তির মধ্যে যদি আমরা তুলনা করলে যে স্কোরটা পাবো সেটা হচ্ছে জেড স্কোর। এই টি স্কোরটা কিভাবে আমরা টি স্কোরের উপর ভিত্তি করে এবং জেড স্কোরের উপর ভিত্তি করে একটা পেশেন্টকে অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করব সেটা আমরা একটু দেখি। যে osteoporosis should be diagnosed in any patient who sustained a fragility fracture regardless of BMD score. প্রথম কথায় এটাই বলে দেওয়া হলো যে কারো যদি লো ট্রমা ফ্র্যাকচার থাকে বা ফ্রাজিলিটি ফ্র্যাকচার থাকে তাহলে তার বিএমডি স্কোরে বা ডেক্সা স্ক্যান করে টি স্কোর যাহাই আসুক না কেন এই পেশেন্টটা অস্টিওপোরোটিক। তাহলে যার ফ্র্যাকচার আছে তার বিএমডির আসলে কিন্তু খুব বেশি একটা ভ্যালু নাই, কারণ তাকে অলরেডি অস্টিওপোরোটিক হিসেবে ডিক্লেয়ার করা লাগবে। পরের লাইনে বলা হয়েছে দেখেন, ইন এ পেশেন্ট ওভার দ্য এজ অফ 50 years উইদাউট ফ্র্যাকচার দ্য ডায়াগনোসিস ক্যান বি মেড অন দ্য বেসড অফ বিএমডি টি স্কোর at the lowest skeletal side using the following criteria. টি স্কোরটা সাধারণত মাইনাস দিয়ে ক্যালকুলেশন করা হয়। টি স্কোর মোর দেন অর ইকুয়াল টু -1 হচ্ছে নরমাল। টি স্কোর যদি -1 থেকে -2.5 হয় তাহলে আমরা তাকে বলি হচ্ছে অস্টিওপেনিয়া। আর টি স্কোর যদি -2.5 এর কম হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে অস্টিওপোরোসিস। তাহলে টি স্কোর -1 থেকে -2.5 পর্যন্ত, মোর দেন অর ইকুয়াল টু যদি -1 হয় তাহলে সেটা নরমাল, যদি -1 থেকে 2.5 এর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অস্টিওপেনিয়া। আর লেস দেন অর ইকুয়াল টু যদি -2.5 হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে অস্টিওপোরোসিস। ইউজুয়ালি জেড স্কোরের আমি আগেও বলছি যে জেড স্কোরের আমরা ব্যবহার তুলনামূলক অনেক কম, এবং জেড স্কোরের ব্যবহার আপনাদের লেভেলে জেড স্কোরের ব্যবহার শেখার খুব বেশি একটা প্রয়োজন নাই। শুধু আমি আপনাদেরকে এটাই বলে রাখলাম যে জেড স্কোরটা ইউজুয়ালি ইউজ করা হয় সমবয়সী দুইজন মানুষের পিক বোন মাস কম্পেয়ার করার জন্য। এখন আসেন, এখানে একটা চার্ট, একটা ছক আপনাদেরকে দেখানো হয়েছে। এই ছকটা খুব মজার একটা ছক। টি স্কোর কত হইলে আপনার কত পার্সেন্ট বোন লস হবে এবং ফ্র্যাকচারের রিস্কটা কেমন থাকবে। আপনি একটা ডেক্সা স্ক্যান করলেন, বিএমডি করলেন, বিএমডি করে আপনার টি স্কোর দেখা যাচ্ছে যে -1 হয়ে থাকতে পারে, -2 থাকতে পারে, -3 থাকতে পারে, -4 থাকতে পারে। -1 থাকলে আপনার 12% বোন লস হচ্ছে, এবং সেই প্রেক্ষাপটে আপনার ফ্র্যাকচারের রিস্ক দ্বিগুণ হচ্ছে, ডাবল হচ্ছে। যখনই আপনার টি স্কোর হয়ে গেল -2 তখন আপনার বোন লসের পরিমাণ আরো বেড়ে গেল 12 দুগুণা 24%। ফ্র্যাকচারের রিস্ক হয়ে গেল প্রায় 4 ফোল্ড, 4 গুণ বেড়ে গেল। টি স্কোর -3 হইলে বোন লস হয়ে যায় প্রায় 36%, ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায় প্রায় 8 ফোল্ড। টি স্কোর -4 হলে বোন লসের পার্সেন্টেজ বেড়ে যায় হচ্ছে 48% এবং ফ্র্যাকচারের রিস্ক থাকে হচ্ছে 16 ফোল্ড। তাহলে আপনি যদি কারো একটা টি স্কোর পান -2 তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই ব্যক্তির অ্যাটলিস্ট 24% বোন লস হয়ে গেছে এবং তার প্রায় 4 ফোল্ড একটা ফ্র্যাকচারের একটা রিস্ক আছে। দেখেন পরে আরেকটা পয়েন্ট দেখানো হয়েছে, নোট দেন ওয়ান হ্যাজ টু লুজ 30% of BMD to see osteopenia on a routine radiograph which suggests a T score -2. অর্থাৎ কোনো একটা পেশেন্টকে যদি আপনি এক্সরে করে দেখেন যে এক্সরের মধ্যে অস্টিওপেনিয়া পাওয়া যাচ্ছে তাহলে ধরেই নেবেন যে তার অলরেডি 30% বিএমডি লস হয়ে গেছে, বোন ডেন্সিটি লস হয়ে গেছে, এবং ওই পেশেন্টটার সাসপেক্টেড টি স্কোর হয়ে যাবে প্রায় নিয়ার অ্যাবাউট টু -2.5। তাহলে আমাদের মতন গরিব দেশে আসলে যেখানে একটা রুগীরা একটা
এক্সরে করাই রোগীদের জন্য অনেক টাফ হয়ে যায়, সেখানে বিএমডি করা একটু ব্যয়বহুল। যদিও বিএমডি আমাদের নিউক্লিয়ার মেডিসিনে এখন অহরহ হচ্ছে এবং আমরা করতেছি, যে সমস্ত পেশেন্ট ক্যাপেবল থাকতেছে। খুব বেশি খরচ হয় না, 1200-1300 টাকার মতো খরচ লাগে, সর্বোচ্চ 1500 টাকা লাগে। এটা আমাদের বাংলাদেশ পরমাণু চিকিৎসা কেন্দ্রতে হয় আর কি। তো এই এই যখনই আপনার প্লেন এক্সরেতে অস্টিওপেনিয়া পাওয়া যাবে, তখনই আমাদের ধরে নিতে হবে যে আমাদের টি স্কোর নিয়ার অ্যাবাউট -2.5 এর কাছাকাছি চলে গেছে, এবং এই পেশেন্টটা 30% বোন অলরেডি লস হয়ে গেছে, এবং তার ফ্র্যাকচারের রিস্ক প্রায় 4 থেকে 8 গুণ বেড়ে গেছে। আরেকটা কথা এখানে বলা আছে, দেখেন যে এই ওল্ডার পেশেন্ট ইজ মোর লাইকলি টু সাফার এ ফ্র্যাকচার compared to a younger individual with same T score. যেমন আমার বয়স হচ্ছে 40 বছর, ফখরুদ্দিনের বয়স হচ্ছে 22 বছর। ফখরুদ্দিনের টি স্কোর যদি -1 থাকে, আমার টি স্কোর যদি -1 থাকে, তাহলে আমার ফ্র্যাকচারের প্রবণতা তুলনামূলক বেশি হবে দেন হচ্ছে ফখরুদ্দিনের তুলনায়। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে টি স্কোরটা সম্পর্কে আমরা একটু বুঝলাম যে টি স্কোর -1 থেকে শুরু করে -2.5 পর্যন্ত হয়। -1 বা তার বেশি হলে এটা নরমাল, আর হচ্ছে টি স্কোর যদি -2.5 এর কম বা তার সমপরিমাণ হয়, তাহলে আমাদের সিভিয়ার অস্টিওপোরোসিস বা অস্টিওপোরোসিস হিসেবে আমরা ডায়াগনোসিস করতেছি। টি স্কোর -1 থেকে 2.5 হলে এই পেশেন্টটাকে আমরা অস্টিওপেনিয়া বলে ডিক্লেয়ার করব। এরপরে আসেন যে অস্টিওপোরোসিসের পেশেন্ট পাইলেই কি আপনি চিকিৎসা দিবেন কিনা। যে অস্টিওপোরোসিস পাওয়া গেল, অস্টিওপোরোসিসের সব পেশেন্টকেই কি আমার ফার্মাকোলজিক্যাল থেরাপি দেওয়ার প্রয়োজন হবে কিনা, ফার্মাকোলজিক্যাল বা নন ফার্মাকোলজিক্যাল থেরাপি দেওয়ার প্রয়োজন হবে কিনা, কাদের ক্ষেত্রে আমি বা কোন কোন অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমি ফার্মাকোলজিক্যাল থেরাপি শুরু করব। প্রশ্নটা আসে যে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আপনি কখন শুরু করবেন। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আমি তখনই শুরু করব যখন একটা পেশেন্টের কারো ভার্টিব্রাল ফ্র্যাকচার থাকবে অথবা হিপ ফ্রাজিলিটি ফ্র্যাকচার থাকবে। আমি আবারও বলতেছি যে ফ্রাজিলিটি ফ্র্যাকচার হচ্ছে লো ট্রমা ফ্র্যাকচার। একটা মানুষের সমপরিমাণ উচ্চতা থেকে যদি কেউ পড়ে তার যদি কোনো ফ্র্যাকচার হয়, তাহলে তাকে ফ্রাজিলিটি ফ্র্যাকচার বলে। তাহলে কারো যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার থাকে, হিপের যদি ফ্রাজিলিটি ফ্র্যাকচার থাকে, অথবা আপনি যদি বিএমডি করে দেখছেন যে টি স্কোর << 2.5, অথবা যদি দেখেন যে 40 বছরের বেশি বয়স কোনো পেশেন্ট অস্টিওপেনিয়া আছে এবং ফ্রাক্স করে দেখলেন যে তার হিপ ফ্র্যাকচারের রিস্ক 3% বা তার উপরে, অথবা মোর দেন 20% যদি মেজর অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের রিস্ক থাকে অ্যাকর্ডিং টু ফ্রাক্স টুল ইয়েতে অ্যাসেসমেন্ট করে যদি দেখেন যে 20% এর উপরে যদি মেজর অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের রিস্ক থাকে, অথবা সাথে 10 ইয়ার্স রিস্ক অফ হিপ ফ্র্যাকচার যদি 3% অর মোর হয়, তাহলে এই পেশেন্টকে আমাদের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট দেওয়া লাগবে। তাহলে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আমার তখনই স্টার্ট করা লাগবে যখন কারো ফ্রাজিলিটি ফ্র্যাকচারের ইতিহাস থাকবে, সেটা ভার্টিব্রাল হইতে পারে অথবা হিপ হইতে পারে। কারো যদি বিএমডি করে আমি টি স্কোর << 2.5 পাই, তাহলে তাকে আমার চিকিৎসা শুরু করা লাগবে। ফ্রাক্স টুলে যদি আমি দেখি যে মেজর অস্টিওপোরোটিকের ফ্র্যাকচারের রিস্ক যদি আমার 20% এর বেশি হয়, তাকেও আমার চিকিৎসা দেওয়া লাগবে। আর কারো যদি বয়স 40 বছর হয়, তার সাথে যদি অস্টিওপেনিয়া থাকে, যদি আপনি 10 ইয়ার্স হিপ ফ্র্যাকচারের রিস্ক যদি অ্যাসেস করে দেখেন যে এটা 3% বা তার বেশি হচ্ছে, তাহলে তাকেও আমার চিকিৎসা দেওয়া লাগবে। এই মোটামুটি 4টা পয়েন্টের উপর বেসিস করে আসলে কিন্তু আমরা অস্টিওপোরোসিসের চিকিৎসা দিই। এবং সবসময় আমরা ক্লিনিক্যালি যেটা মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে কোথাও যদি ফ্রাজিলিটি ফ্র্যাকচার থাকে এবং টি স্কোর যদি << 2.5 হয়, আর যদি আমরা এক্সরেতে অস্টিওপেনিয়ার ফিচার পাই, তাহলে কিন্তু আমরা ক্লিনিক্যালি এই পেশেন্টটাকে অস্টিওপোরোসিসের চিকিৎসা শুরু করি। আর ওয়ার্ডে যদি আমাদের সময় থাকে, তাহলে আমরা ফ্রাক্স টুলটা পেশেন্টের ক্ষেত্রে কত আসতেছে সেটা হিসাব করে
আমরা সাধারণত ট্রিটমেন্ট ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলাকে কিন্তু সবসময় আলাদা করে দেখাইছি যে এখানে ফার্মাকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে এবং নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত স্মোকিং সিজেশন করতে পারি, কারণ আমরা এর আগের স্লাইডে দেখছিলাম যে স্মোকিং অস্টিওপোরোসিস কে এনহ্যান্স করে। অ্যালকোহলটাকে মডারেশন করতে হবে, খুব এক্সেস অ্যালকোহল খাওয়া যাবে না। এডুকেট ডায়েটারি ক্যালসিয়াম ইনটেক এন্ড এক্সারসাইজ করতে হবে। এবং কারো কারো ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আপনি হিপ প্রোটেক্টর আমরা ইউজ করতে পারি, যেটা হিপ ফ্র্যাকচারের রিস্ক আমাদেরকে কমায় দেয়। তো আমাদের দেশে আমরা মোটামুটি স্মোকিং সিজেশন, অ্যালকোহল ইনটেকটাকে মডারেশন করা, ডেইলি এক্সারসাইজ করা এবং ডায়েটারি ক্যালসিয়াম ইনটেকটাকে আমরা নন ফার্মাকোলজিক্যাল মেজারমেন্ট হিসেবে ইউজ করে থাকি। এখন আসেন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে এখানে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন। দেখেন এখানে একটা লম্বা চার্ট দেওয়া হয়েছে। চার্টটা দেখে ভয় পাইয়েন না, কারণ এই চার্টের সবগুলা ওষুধ আমরা এখানে ব্যবহার করি না। চার্টটা একটু কষ্ট করে আপনারা সবাই একটু এই চার্টটার দিকে খেয়াল করেন। এই চার্টটার কি কি কম্পোনেন্ট আছে দেখেন। একটা কম্পোনেন্টের মধ্যে ওষুধের নাম দেওয়া আছে, আরেকটা কম্পোনেন্টের মধ্যে আছে ওষুধের ডোজটা কেমন হবে, আরেকটার মধ্যে বলা আছে ভার্টিব্রাল ফ্র্যাকচার, আরেকটা বলা আছে নন ভার্টিব্রাল ফ্র্যাকচার, আরেকটা বলা আছে হিপ ফ্র্যাকচার। অর্থাৎ এই ওষুধগুলা প্রয়োগ করলে আপনার ভার্টিব্রাল ফ্র্যাকচার কতটুকু প্রিভেন্ট করতে পারবে, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার এই ওষুধটা প্রিভেন্ট করতে পারবে কিনা, হিপ ফ্র্যাকচার এই ওষুধটা প্রিভেন্ট করতে পারবে কিনা, সেটাই এখানে দেখানো হচ্ছে। ভার্টিব্রাল ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারবে কিনা, হিপ ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারবে কিনা, অথবা নন ভার্টিব্রাল ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারবে কিনা। দেখেন এই তিনটা জিনিসের উপরই কাজ করে, অর্থাৎ ভার্টিব্রাল ফ্র্যাকচার প্রিভেনশন করে, হিপ ফ্র্যাকচার প্রিভেনশন করে, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার প্রিভেনশন করে। এইরকম তিনটাতে প্লাস প্লাস ওষুধ কিন্তু আমাদের অল্প কয়েকটা আছে। যেমন অ্যালেন্ড্রনিক অ্যাসিড, যেটা সপ্তাহে 70 মিলিগ্রাম করে দেওয়া হয়। রেসিড্রনেট দেখেন 35 মিলিগ্রাম করে সপ্তাহে দেওয়া হয়। তিনটাতেই প্লাস প্লাস আছে, মানে তার ভার্টিব্রাল ফ্র্যাকচারের উপরেও রোল আছে, নন ভার্টিব্রাল ফ্র্যাকচারের উপরেও রোল আছে এবং হিপ ফ্র্যাকচারের উপরেও রোল আছে। এরপরে আসেন হচ্ছেন আইবেন্ড্রনিক অ্যাসিড, এর কিন্তু সবগুলোর উপরে রোল নাই। ভার্টিব্রাল ফ্র্যাকচারের এখানে একটা প্লাস আছে, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার সে প্রিভেনশন করতেও পারে নাও করতে পারে। আবার হিপ ফ্র্যাকচারের উপরে তার কোনো রোল নাই। আইবেন্ড্রনিক অ্যাসিডটা তুলনামূলক আমরা কম ইউজ করি। জলিড্রনিক অ্যাসিড, যেটা বছরে 5 মিলিগ্রাম করে অ্যানুয়ালি সাধারণত দেওয়া হয়, এটাও দেখেন ভার্টিব্রাল ফ্র্যাকচার, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার এবং হিপ ফ্র্যাকচারের উপরে কাজ করে। এই যে অ্যালেন্ড্রনিক অ্যাসিড, রেসিড্রনেট, আইবান্ড্রনেট, জলিড্রনিক অ্যাসিড, এগুলাকে একত্রে বলা হয় হচ্ছে বিসফসফোনেট। এগুলাকে একত্রে বলা হয় হচ্ছে বিসফসফোনেট। এই বিসফসফোনেট ছাড়াও আমার আরো কিছু বায়োলজিক্যাল এজেন্টও আছে, যেটা অস্টিওপোরোসিসে আমরা ট্রিটমেন্টে ব্যবহার করি। যেমন ডেনুসুম্যাব। ডেনুসুম্যাব কিন্তু একটা বায়োলজিক্যাল এজেন্ট, যেটা আমরা অস্টিওপোরোসিসে ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। এছাড়াও স্ট্রন্টিয়াম রেনলেট আছে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, পিটিএইচ মানে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের দুইটা ভাগ আছে, প্যারাথাইরয়েড হরমোন 1 to 34 এন্ড প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে 184। রেলক্সিফেন, টিবোলন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এই সবগুলাই কিন্তু আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের ভিতরে ব্যবহার করে থাকি। তার ভিতর সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বিসফসফোনেট, ডেনুসুম্যাব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, টিবোলন আমরা ব্যবহার করে থাকি। এটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়। বিসফসফোনেট, ডেনুসুম্যাব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি, টিবোলন, এগুলা আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয়। এই প্যারাথাইরয়েডের প্রিপারেশনটা আমাদের দেশে এখনো ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না। ঢাকায় কিছু কিছু জায়গায় পাওয়া যায়, তো আমাদের এই জেলা সদর লেভেলে এটা একেবারেই পাওয়া যায় না এবং এটা একটু কস্টলিও, যার কারণে এটা
সাধারণত এদিকে খুব একটা পাওয়া যায় না। এখন এই বিসফসফোনেটের মধ্যে আমরা 3টা বিসফসফোনেটকে খুব ভালোভাবে মনে রাখবো, অ্যালেন্ড্রনিক অ্যাসিড, জলিন্ড্রনিক অ্যাসিড। দেখেন দুটার নাম কিন্তু সুন্দর কাছাকাছি সিমিলার, অ্যালেন্ড্রনিক অ্যাসিড এন্ড জলিন্ড্রনিক অ্যাসিড। আর আরেকটা হচ্ছে আমরা রেসিড্রনেট আর হচ্ছে আইবানড্রনেট। তো আমরা ক্লিনিক্যালি সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে অ্যালেন্ড্রনিক অ্যাসিড এন্ড জলিন্ড্রনিক অ্যাসিড, এই দুইটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এরপরে আমরা ব্যবহার করি হচ্ছে রেসিড্রনেট এবং আইবানড্রনেট। ঠিক আছে, তো আপনি ভালো করে খেয়াল করবেন, অ্যালেন্ড্রনিক অ্যাসিডটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, জলিড্রনিক অ্যাসিডটা সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ এইটা ভার্টিব্রাল ফ্র্যাকচার, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার এবং হিপ ফ্র্যাকচার, এই 3টা প্রিভেনশনের উপরেই এই 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 জলিড্রনিক অ্যাসিড, অ্যালেন্ড্রনিক অ্যাসিড এবং রেসিড্রনেটের এই 3টার উপরেই এদের ইফেক্টিভনেস আছে। এবং ডেনুসুম্যাবটারও দেখেন এই ভার্টিব্রাল, নন ভার্টিব্রাল এবং হিপ ফ্র্যাকচারের উপরে রোল আছে। ডেনুসুম্যাবটা বলা হচ্ছে একটা বায়োলজিক্যাল এজেন্ট। আর নিচের দিকে যদি আপনি তাকান দেখেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এগুলা কিন্তু সবগুলাতেই ভার্টিব্রাল ফ্র্যাকচারে নেগেটিভ, নন ভার্টিব্রাল ফ্র্যাকচারে প্লাস মাইনাস, হিপ ফ্র্যাকচারে প্লাস মাইনাস। তার মানে একটা জিনিস আপনি পরিষ্কার এখানে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্ট না। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হচ্ছে অস্টিওপোরোসিসের একটা অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, সহযোগী হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্ট না। অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্টের জন্য আমাদের আইদার বিসফসফোনেট ব্যবহার করতে হবে, অথবা বায়োলজিক্যাল এজেন্টের ভিতরে ডেনুসুম্যাব ব্যবহার করতে হবে, অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা ব্যবহার করতে পারি, অথবা প্যারাথাইরয়েড হরমোন আমরা ব্যবহার করতে পারি, অথবা টিবোলোন আমরা ব্যবহার করতে পারি। দিস আর দ্য ট্রিটমেন্ট অপশনস ফর অস্টিওপোরোসিস। ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি is not the main treatment of osteoporosis. It acts as an adjunctive of osteoporosis treatment. মানে আমরা অ্যালেন্ড্রনিক অ্যাসিড, জলিন্ড্রনিক অ্যাসিড বা ডেনুসুম্যাব এগুলা যখন আমরা প্রেসক্রাইব করব, এর সাথে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউজুয়ালি সাধারণত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি। তো এই চারটা খুব মনোযোগ সহকারে একটু আপনারা খেয়াল রাখবেন। এরপরে আসেন আসলে বিসফসফোনেট। এই বিসফসফোনেট আমরা বললাম যে এখানে বিসফসফোনেট বলা হচ্ছে অ্যালেন্ড্রনিক অ্যাসিড, জলিন্ড্রনিক অ্যাসিড, আইবানড্রনেট, রেসিড্রনেট, এগুলা হচ্ছে বিসফসফোনেট। মানে এই বিসফসফোনেট আসলে কিভাবে কাজ করে যদি খুব সংক্ষেপে আমরা বলি যে বিসফসফোনেট কিভাবে কাজ করে, তাহলে বিসফসফোনেট কাজের মেকানিজম অফ অ্যাকশনটা অ্যাকচুয়ালি বিষ টোপের মতো। বিষ টোপের মতো মানে হচ্ছে যে আপনারা ছোটবেলায় ইঁদুর মারছেন কিনা আমি জানি না, যে ইঁদুরকে সাধারণত বিভিন্ন টোপ দেওয়া হয়, যেমন এটার মধ্যে বিস্কুটের মধ্যে বিষ মাখায়, বা কেকের মধ্যে বিষ মাখায়, বা পাউরুটির মধ্যে বিষ মাখায় আসলে এদেরকে দেওয়া হয়, ইঁদুর এগুলা খেয়ে ফেলে, ইঁদুর মরে যায়। তো বিসফসফোনেট বিষয়টা হচ্ছে এইরকম, বিসফসফোনেট খাইলে এই বিসফসফোনেটটা বোনসের গায়ে লেগে থাকে, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের সাথে লেগে থাকে, এবং এই অস্টিওক্লাস্ট যখন বোন রিজর্পশন করার চেষ্টা করে তখন সে বোনস খাওয়ার সাথে সাথে এই বিসফসফোনেট খেয়ে ফেলে, ফলে অস্টিওক্লাস্টটা মরে যায়। মরে যাওয়ার ফলে অস্টিওক্লাস্টের যে সিগন্যালিং অ্যাক্টিভিটি গুলা থাকে, যে বোনস ডিস্ট্রয় করার যে ক্যাপাসিটি গুলা থাকে, সেই ক্যাপাসিটি গুলা তখন তার নষ্ট হয়ে যায়। ফলে হয় কি আপনার অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে বোন রিজর্পশন কম হয় কিন্তু অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি একটু বেড়ে যাওয়ার কারণে আপনার বোন ফরমেশন বেশি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বিসফসফোনেটের মূল মেকানিজম অফ অ্যাকশন। তবে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু একটা দাড়িপাল্লার মতো একটা কাপলিং থাকে। ঠিক আছে, যে একজনের অ্যাক্টিভিটি বাড়লে বা কমলে কিন্তু আরেকজনের অ্যাক্টিভিটি হ্যাম্পার হয় আর কি। ঠিক আছে, সো অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি এখানে হ্যাম্পার হলে কিন্তু অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিও হ্যাম্পার হয়। ঠিক আছে, কিন্তু এই হ্যাম্পারটা তুলনামূলক একটু কম হয়, ফলে অস্টিওব্লাস্টের একটু আপার হ্যান্ডে থাকে, যার কারণে আপনার বোন রিজর্পশনের তুলনায় বোন ফরমেশনটা বেশি হয় আর কি। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আপনাদের বিসফসফোনেটের মূল mechanism of action.
এখন এখানে বিভিন্ন ভাবে দেখানো হয়েছে কোনটা কত পার্সেন্ট কাজ করে কোন স্ট্রাকচারের উপরে। হ্যাঁ, এটা এত বিস্তারিত আপনাদের জানার দরকার নাই। এখন আসেন যে এই বিসফসফোনেটটা আপনি কিভাবে প্রেসক্রাইব করবেন। বিসফসফোনেট প্রেসক্রাইব করার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। রুলস এন্ড রেগুলেশন আছে। যেমন বিসফসফোনেট আমাদের ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায় এবং ওরাল ফর্মেও পাওয়া যায়। জলিড্রোনিক অ্যাসিডটা হচ্ছে মোস্ট কমনলি বা মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল ইনজেক্টেবল ফর্ম অফ বিসফসফোনেট। আর বাকি সবগুলাই মোটামুটি হচ্ছে ওরাল ফর্মে পাওয়া যায় বিসফসফোনেট। যেমন অ্যালেন্ড্রনিক অ্যাসিড, রেসিড্রনেট, আইবানড্রনেট, এগুলা ইউজুয়ালি সাধারণত ওরাল ফর্মেশনে পাওয়া যায়। জলিড্রনিক অ্যাসিডটা ইউজুয়ালি আইভি ফর্মুলেশনে পাওয়া যায়। তো এই জলিড্রনিক অ্যাসিড বা অ্যালেন্ড্রনেট এগুলা ওরাল বিসফসফোনেট এবং ইনজেক্টেবল বিসফসফোনেট প্রেসক্রাইব করার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এই সতর্কতাগুলো আমি একটু আপনাদেরকে বলি। যেমন ডক্সিসাইক্লিন একটা ওষুধ আছে, হ্যাঁ, যে ডক্সিসাইক্লিন, এই ডক্সিসাইক্লিন খাইলে আপনার ইরোসিভ ইসোফেজাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ইরোশন হয় আর কি। এটা কিন্তু খুব কমনলি পাওয়া যায়, পিল ইনডিউস ইসোফেজাইটিস। হ্যাঁ, এটা নট অনলি ডক্সিসাইক্লিন, আরো অনেক ওষুধ করে, ডক্সিসাইক্লিন করে, আয়রন করে। ঠিক আছে, তার ভিতরে এই বিসফসফোনেটও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ যেটা আপনার পিল ইনডিউসড ইসোফেজাইটিস করে আর কি। তো এই জন্য ওরাল বিসফসফোনেট প্রেসক্রাইব করার সময় আমাদেরকে বলতে হয় যে এটা খালি পেটে খাবেন, প্রচুর পরিমাণে পানি দিয়ে খাবেন এবং খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে খাবেন এবং খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনি সামনের দিকে ঝুঁকে বা হেলে কোনো কাজ করবেন না। এবং যে সমস্ত পেশেন্টের ডকুমেন্টেড রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স আছে, জার্ড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিসফসফোনেট ব্যবহার করতে গেলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই বিসফসফোনেট যখন রিফ্লাক্স হবে তখন কিন্তু সে ইরোসিভ ইসোফেজাইটিস করবে। এবং যে সমস্ত পেশেন্টের ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকে, অ্যাকালেসিয়া কার্ডিয়া থাকে, এই সমস্ত পেশেন্টকে আমরা কিন্তু বিসফসফোনেট, ওরাল বিসফসফোনেট একেবারেই অ্যাভয়েড করি। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যেগুলা হয়তো অর্থোপেডিশিয়ানরা একটা ক্যালসিয়ামের সাথে একটা বিসফসফোনেট প্রেসক্রাইব করে দিছে, পেশেন্ট দেখেন কিছুদিন পরে এসে বলতেছে, স্যার আমি তো খেতে পারতেছি না, আমার তো গলা বুক জ্বলে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে। ঠিক আছে, পরে দেখেন যে এন্ডোস্কোপি করে দেখা যাচ্ছে যে ইরোসিভ ইসোফেজাইটিস হয়েছে। এরকম অনেক রোগীকে আমার ওরাল বিসফসফোনেট বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়েছে। তাহলে ওরাল বিসফসফোনেট প্রেসক্রাইব করার সময় অবশ্যই আপনারা যে কথাটা বলবেন সেটা হচ্ছে যে এটা খালি পেটে খেতে হবে, প্রচুর পরিমাণে পানি দিয়ে খেতে হবে এবং খাওয়ার আধা ঘন্টার মধ্যে সামনের দিকে হেলে বা ঝুঁকে কোনো কাজকর্ম কোনো কিছু করা যাবে না। আপনি তখন বসে বা দাঁড়ায় কাজকর্ম করতে পারবেন। আর আপনার যদি জার্ড থাকে বা ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকে বা অ্যাকালেসিয়া থাকে তাহলে আপনি ওরাল বিসফসফোনেট খাওয়া থেকে বিরত থাকুন। এখন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে জলিড্রোনিক অ্যাসিড। জলিড্রোনিক অ্যাসিডটা ইউজুয়ালি ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়। এই জলিড্রোনিক অ্যাসিডটা ইনজেক্টেবল ফর্মে পুশ করার পরে আমাদের কিছু অ্যাডভার্স ইফেক্ট অ্যারাইজ করে। সেই অ্যাডভার্স ইফেক্টের ভিতরে একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হয়, অর্থাৎ জ্বর হয়, শরীর ব্যথা হয়, ঠিক আছে, খাওয়ার অরুচি হয়, হ্যাঁ, সারা শরীরে ব্যথা হয়। একদম ইনফ্লুয়েঞ্জা হইলে যা যা হয় তাই তাই হয়। ইনজেকশনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে এরকম প্রবলেম অ্যারাইজ করে আর কি। তো এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনি রোগীকে কাউন্সিলিং না করেন যে জলিড্রোনিক অ্যাসিড দেওয়ার পরে আপনার এরকম জ্বর আসতে পারে, শরীর ব্যথা, খাওয়ার অরুচি এরকম হতে পারে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, তাহলে রোগী এই ইনজেকশন নেওয়ার পরে লাফ দিয়ে লাফায় আপনাকে ধরতে আসবে যে কি ইনজেকশন দিলেন, দেওয়ার সাথে সাথে আমার জ্বর আসতেছে, এরকম অসুবিধা, আমাকে ভালো থেকে আপনি বরঞ্চ আরো খারাপ করে দিলেন। এই জিনিসগুলো আপনাকে কাউন্সিলিং করতে হবে। এবং এই যে ইনফ্লুয়েঞ্জা লাইক ফিচার যেটা হচ্ছে, এই ইনফ্লুয়েঞ্জা লাইক ফিচারটাকে কিন্তু আপনি নরমাল, এটা কিন্তু একটা সেলফ লিমিটিং কন্ডিশন এবং এখানে আপনি শুধু প্যারাসিটামল এবং এনএসএইড দিয়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। সো আপনি যদি পেশেন্টকে এই বিষয়ে কাউন্সিলিং না করেন তাহলে পেশেন্ট কিন্তু পরের ইন্ট্রাভেনাস ডোজটা কিন্তু তখন আর নিতে চাবে না আর কি। ঠিক আছে, আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এটা কিন্তু আস্তে আস্তে আসলে পেশেন্টের
টলারেন্স ডেভেলপ করে যায়। টলারেন্স ডেভেলপ করে যায় মানে আপনি প্রথমবার দিলে যেরকম তার তীব্র ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হবে, পরের বার দিলে তার এই ডিজিজের তীব্রতাটা আরেকটু কমে যাবে, তারপরের বার দিলে আরেকটু কমে যাবে, ফলে একটা টলারেন্স ডেভেলপ করে আর কি। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে, সেটা হচ্ছে যে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। এটা সাধারণত সবারই এটা হয় না, জয়ের অস্টিওনেক্রোসিস। ঠিক আছে, এটা যাদের ওরাল হাইজিন অনেক কম থাকে, ঠিক আছে, অথবা যারা রিসেন্টলি দাঁত তুলছে, অথবা যারা ম্যালিগনেন্সির পেশেন্ট, হ্যাঁ, যারা হাই ডোজে বিসফসফোনেট পাচ্ছে, ঠিক আছে, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সাধারণত অস্টিওনেক্রোসিস অফ দ্য জ হয় আর কি। এটা খুব কম পাওয়া যায়, কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা যে ডোজে আসলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস বা স্টেরয়েড ইনডিউস অস্টিওপোরোসিস যে ডোজে আমরা ইউজুয়ালি বিসফসফোনেট ব্যবহার করি, সে ডোজে সাধারণত অস্টিওনেক্রোসিস অফ দ্য জ ইউজুয়ালি সাধারণত হয় না। খুব হাই ডোজে ব্যবহার করলে ইউজুয়ালি অস্টিওনেক্রোসিস অফ দ্য জ হয় আর কি। এখানে আসলে আপনাদেরকে একটা দেখানো হয়েছে, এটা ডেভিডসনেরই একটা ছক, যেখানে বিসফসফোনেটের কিছু অ্যাডভার্স ইফেক্ট হিসেবে দেখানো হয়েছে, যে কমন, যেমন আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনটলারেন্স, অ্যাকিউট ফেজ রেসপন্স, ইন্ট্রাভেনাস দিলে আপনার এই যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইনলেসটা হচ্ছে এটা একটু হয়, এটাকে অ্যাকিউট ফেজ রেসপন্স বলা হয়। কিছু কিছু লেস কমনলি, যেমন ইন্ট্রাভেনাস জলিড্রনিক অ্যাসিড খাইলে অনেক সময় দিলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। এই জন্য রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টকে ইউজুয়ালি সাধারণত আমরা জলিড্রনিক অ্যাসিডটা ইউজুয়ালি একটু অ্যাভয়েড করতে বলি। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার অ্যাটিপিক্যাল সাবট্রকেন্টেরিক ফ্র্যাকচারও করতে পারে। দিস আর ভেরি রেয়ার। হ্যাঁ, সাথে ইউভিআইটিস এন্ড অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। ঠিক আছে, সবচেয়ে কমনলি জিআইটি আপসেটটা হয়, জিআইটি আপসেট এবং ইসোফেজাইটিস এটা ডেভেলপ করে, এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এই দুইটা হচ্ছে মোস্ট কমন সাইড ইফেক্ট। এটা ইনভেরিয়েবলি বিসফসফোনেট খাইলেই এটা পাওয়া যায়। শরীর ব্যথা করবে, ম্যাজ করবে, জ্বর ভাব লাগবে, পেটটা মনে হচ্ছে একটু ফুলে থাকতেছে, একটু ঢেকুর উঠতেছে। ঠিক আছে, এই কমপ্লেন গুলাই পেশেন্ট সবচেয়ে বেশি করে থাকে। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেনাল ইম্পেয়ারমেন্ট, অ্যাটিপিক্যাল সাবট্রকেন্টেরিক ফ্র্যাকচার, ইউভিআইটিস এন্ড অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, এগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ কোনো পেশেন্টকে আমরা ইন্ট্রাভেনাস জলিড্রনিক অ্যাসিড ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, পেশেন্টের এক্সিস্টিং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, এগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসেন ডেনুসুম্যাব। ডেনুসুম্যাব একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমি বলতেছি যে একটা বায়োলজিক্যাল এজেন্ট, যে বায়োলজিক্যাল এজেন্টটা ইউজুয়ালি সাধারণত অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, এটা সম্পর্কে আমি খুব বেশি বলতে চাচ্ছি না, এটা আমাদের দেশেও পাওয়া যায়, ইনসেপ্টা কোম্পানির ডেনুসুম্যাব পাওয়া যায়। এটা খুব ভালো একটা ওষুধ। অ্যালেন্ড্রনিক অ্যাসিড, জলিড্রনিক অ্যাসিড আমরা যেরকম র্যান্ডমলি ব্যবহার করে থাকি, ঠিক এরকম ডেনুসুম্যাবও আমরা এখানে ব্যবহার করে থাকি। এরপরে আসেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটা কম্বিনেশন প্রিপারেশন ইউজুয়ালি আমাদের দেশে পাওয়া যায়। 500 মিলিগ্রাম 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি বা 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। ঠিক আছে, এটা পাওয়া যায়। তো আমি বারবার বলছি যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আসলে অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় না। মূল ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা, এটা অ্যাডজাংটিভ হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রথম লাইনটাই দেখেন, সুন্দর করে বলা আছে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হ্যাভ লিমিটেড এফিকাসি ইন দ্য প্রিভেনশন অফ অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। অর্থাৎ অস্টিওপোরোটিক ফ্র্যাকচারে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কোনো ডেফিনেট কোনো প্রুফ কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, এগুলাকে অ্যাডজাংটিভ থেরাপি হিসেবে ইউজুয়ালি ব্যবহার করা হয় আর কি। নেক্সট আছেন প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোনটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা অ্যানাবলিক হরমোন, এটা নিউবোর্ন ফরমেশনে সাহায্য করে, অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটাকে সে বাড়ায় দেয়। বাজারে টেরিপ্যারাটাইট নামে পাওয়া যায়, টেরিপ্যারাটাইট বলা হয় আর কি। তো এই প্যারাথাইরয়েড হরমোনটা আপনারা কখন ব্যবহার করবেন? প্যারাথাইরয়েড হরমোনটা ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি সিভিয়ার অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে। সিভিয়ার অস্টিওপোরোসিস আমরা তখনই বলি যখন বিএমডি তে টি স্কোর -3.5 টু -4 অথবা তার থেকেও বেশি হয়ে যায়, তখন আমাদেরকে এই টেরিপ্যারাটাইট বা প্যারাথাইরয়েড এই হরমোনটা আমাদেরকে ব্যবহার করতে হয়। ইউজুয়ালি সাধারণত -2.5 এবং এর মধ্যে থাকলে
আমরা সাধারণত এই টেরিপ্যারাটাইডটা ইউজুয়ালি ব্যবহার করি না, এবং এর রেকমেন্ডেড ডিউরেশন অফ ট্রিটমেন্ট হচ্ছে 24 মান্থ, এবং এটা 24 মাস বা 2 বছর দেওয়ার পরে কিন্তু পেশেন্টকে আবার আমাদের বিসফসফোনেট দেওয়া লাগবে আর কি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বিসফসফোনেট আর টেরিপ্যারাটাইড এই দুইটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। টেরিপ্যারাটাইড শুড নট বি অ্যাডমিনিস্টার্ড এট দ্য সেম টাইম অ্যাজ বিসফসফোনেট। বিসফসফোনেট এবং এই যে বিসফসফোনেট যেগুলা আছে, অ্যালিন্ড্রনিক অ্যাসিড, জলিন্ড্রনিক অ্যাসিড, আইভানড্রনিক অ্যাসিড, এইটার সাথে প্যারাথাইরয়েড হরমোন বা টেরিপ্যারাটাইটের কম্বিনেশন করা যাবে না। টেরিপ্যারাটাইড আগে 2 বছর চিকিৎসা দিতে হবে, এবং এই টেরিপ্যারাটাইড আমরা ইউজ করি হচ্ছে সিভিয়ার অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, যেখানে টি স্কোর -3.5 থেকে -4 অথবা তার বিলো হয়। এই সমস্ত কেসে শুধুমাত্র আমরা টেরিপ্যারাটাইড ব্যবহার করে থাকি, এবং টেরিপ্যারাটাইটের ডিউরেশন অফ ট্রিটমেন্ট হচ্ছে 24 মাস। 24 মাস দেওয়ার পরে তারপরে আমরা এই পেশেন্টকে অ্যান্টি রিজর্পটিভ থেরাপি যেমন বিসফসফোনেট এবং ক্যালসিয়াম এগুলা প্রেসক্রাইব করব। বিসফসফোনেটের সাথে টেরিপ্যারাটাইড কখনোই কম্বিনেশন আকারে আমরা চিকিৎসা দেই না। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, 2 ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, রেলক্সিফেন এবং টিবোলন। এই টিবোলনটা ইউজুয়ালি অনেক বেশি পাওয়া যায়, আমাদের বাজারে পাওয়া যায়। হ্যাঁ, তো এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা সাধারণত আমরা একটু অ্যাভয়েড করি ওল্ডার পেশেন্টের, ঠিক আছে, কারণ এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে ব্রেস্ট ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রিস্ক, এগুলার রিস্ক অনেক বাড়ায় দেয়, ঠিক আছে। সো যার কারণে আমরা এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা একটু খুব বেশি অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের জন্য প্রেফার করি না। টিবোলনটা আমরা একটু ব্যবহার করি, টিবোলনটা আমরা ক্লিনিক্যালি আমরা প্র্যাকটিস করে থাকি। হ্যাঁ, যেটা একটা পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাক্টিভিটি অফ স্টেরয়েড, প্রজেস্টেরন এন্ড অ্যান্ড্রোজেনের, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করার পরেও কিন্তু আমাদের স্লাইটলি স্ট্রোকের রিস্ক বেড়ে যায়, এবং ব্রেস্ট ক্যান্সারের রিস্ক তুলনামূলক টিবোলন ব্যবহার করলে একটু কম থাকে। তারপরে এর জন্য টিবোলনটা আমরা খুব অল্প সময়ের জন্য ব্যবহার করে থাকি, ধরেন 3 মাস বা 6 মাস সময়ের জন্য ব্যবহার করে থাকি। এটা পোস্ট মেনোপজাল যে সিমটম গুলো আছে, সেই পোস্ট মেনোপজাল সিমটম গুলোর উপরে কিন্তু টিবোলনের একটা ভালো রোল আছে। প্লাস হচ্ছে যে এটা একটা ইয়ে হিসেবেও কাজ করে আর কি, কি বলে, অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। আপনারা যদি এই ছকটা আরেকবার আমি আপনাদেরকে দেখাই, দেখেন টিবোলন কিন্তু মোটামুটি ভার্টিব্রাল ফ্র্যাকচার এবং নন ভার্টিব্রাল ফ্র্যাকচারের উপরে কভার করে, প্রোটেকশন দেয়, কিন্তু হিপ ফ্র্যাকচারের উপরে প্রোটেকশন দেয় না, ঠিক আছে। এই জন্য আমরা রেলক্সিফেনের তুলনায় কিন্তু টিবোলনটাকে প্রেফার করি, এবং টিবোলন কিন্তু আমরা ক্লিনিক্যালি লিখি, ঠিক আছে। হ্যাঁ, আদার ড্রাগ, এইখানে আমি 2টা জিনিস সম্পর্কে একটু বলি। একটা হচ্ছে যে ক্যালসিট্রায়ল, আপনারা যে নাম শুনে থাকবেন, ডাইক্যালট্রল, যেটা আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিডনি রোগীদের 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরোলের এটার কনভার্সনটা কিডনিতে করতে পারে না, যার কারণে কিডনি সিকেডির পেশেন্টকে আমরা সাধারণত এই ক্যালসিট্রায়লটা সাপ্লাই দিই। ডাইক্যালট্রল যেটা বাজারে পাওয়া যায় অথবা লুসেন্ট নামে পাওয়া যায়। এটার কিন্তু আপনার অস্টিওপোরোসিসের উপরে সাধারণত ফ্র্যাকচার প্রিভেনশনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রোল নাই আর কি, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগ যেটা ক্যালসিটোনিন, স্যামন ক্যালসিটোনিন, হ্যাঁ, এটাও একটা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টে আমরা ব্যবহার করে থাকি, যেটা ফ্র্যাকচার প্রিভেনশন করার রোল কম, কিন্তু এটার একটা খুব ইন্টারেস্টিং অ্যাডভান্টেজ হচ্ছে যে এই অস্টিওপোরোসিসের কারণে কোনো জায়গায় যদি আপনার ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়, অর্থাৎ কম্প্রেশন কলাপস যদি হয় কোনো ভার্টিব্রার, তাহলে সেখানে যে পেইনটা হয়, সেই পেইনটা রিজলভ করার জন্য কিন্তু আমরা এই ক্যালসিটোনিনটা ব্যবহার করে থাকি, যে শর্ট টার্ম ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট উইথ অ্যাকিউট ভার্টিব্রাল ফ্র্যাকচার when it is given by subcutaneous or intramuscular injection, ঠিক আছে। এই পেইন রিলিফ হয়, পেশেন্ট খুব আরাম পায় এই ইয়েটাতে আর কি। তো এই ক্যালসিটোনিনটা কিন্তু ইউজুয়ালি আমরা ওয়ার্ডে খুব র্যান্ডমলি প্র্যাকটিস করি, মিয়াক্যালসিক নামে পাওয়া যায়, মিয়াক্যালসিক ইনজেকশন নামে পাওয়া যায়, এবং মিয়াক্যালসিক এই ক্যালসিটোনিনটা নেজাল স্প্রে হিসেবেও পাওয়া যায়। মিয়াক্যালসিক ইনজেকশন, এটা আমরা অল্টারনেটিভ ডেতে
আমরা সাবকিউটেনিয়াসলি ইউজুয়ালি প্রয়োগ করে থাকি, সাধারণত 5টা ডোজ দেই, এরপরে পেশেন্টকে ইউজুয়ালি আমরা কারণে ফ্র্যাকচার হলে যে পেইনটা হয় সেই পেইনটা রিলিভ করতে খুব ভালো কাজ করে, কিন্তু ফ্র্যাকচার অ্যান্টি ফ্র্যাকচার বা ফ্র্যাকচার প্রিভেনশনে কিন্তু সে খুব বেশি একটা ভূমিকা পালন করে না। এখন বলা হচ্ছে যে আপনি আসলে অস্টিওপোরোসিসের চিকিৎসা কতদিন দিবেন, কোনটার চিকিৎসা কতদিন দিবেন। তো এর আগের স্লাইডে আমি যে টেরিপ্যারাটাইড ইউজুয়ালি 24 মাস দিয়ে এরপরে সাধারণত আমরা ওরাল বিসফসফোনেট দিয়ে থাকি আর কি। তো এই ওরাল বিসফসফোনেটের ব্যাপারে বলা আছে যে ওরাল বিসফসফোনেট ক্যান বি গিভেন আপ টু 10 বছর পর্যন্ত সেফলি দেওয়া যায়, ঠিক আছে। 10 বছর পর্যন্ত সেফলি দেওয়া যায়, কোথাও কোথাও 5 বছর আছে, তবে 10 বছর পর্যন্ত সেফলি দেওয়া যায় আর কি, ঠিক আছে। আর জলিড্রনিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে যে 3 বছর এবং 6 বছরের ট্রিটমেন্ট ডিউরেশন একই রকমের। তো আমরা সাধারণত ইউজুয়ালি 3 বছর ইউজুয়ালি ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড যে আমরা কতদিন চিকিৎসাটা দিব আর কি। বিসফসফোনেটের ক্ষেত্রে ইউজুয়ালি গড়ে আমরা 5 বছর, আর জলিড্রনিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা 3 বছর ধরে রাখি। আর টেরিপ্যারাটাইড আমরা 2 বছরের একটা কোর্স দিয়ে ফলোড বাই হচ্ছে আপনার সাধারণত 3 একটা একটা বিসফসফোনেটের কোর্স, অবশ্যই অ্যাডজাংটিভ হিসেবে আমাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদেরকে প্রেসক্রাইব করা লাগবে বিসফসফোনেটের সাথে অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে। এখন আসেন ড্রাগ ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট। ড্রাগ ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট যে চিকিৎসা দেওয়ার পরে এই পেশেন্টের উপকার হচ্ছে কি হচ্ছে না, বিএমডি বাড়তেছে কি বাড়তেছে না, এটা আমাদেরকে অ্যাসেস করতে হয় রিপিট বিএমডি করে। রিপিট বিএমডি ইউজুয়ালি সাধারণত আমরা ট্রিটমেন্ট শুরু করার 2 থেকে 3 বছর পরে সাধারণত আমরা একটা বিএমডি এখন করলাম, 2 বছর পরে বা 3 বছর পরে আরেকটা বিএমডি করে দেখি যে এটার এটা বাড়ছে কিনা, ঠিক আছে, স্কোরিংটা আর একটু আপ হয়েছে কিনা, এটা আমরা একটা ফলো আপ করে থাকি। এছাড়া কিছু বায়োকেমিক্যাল মার্কার আছে, যে বায়োকেমিক্যাল মার্কার গুলা আপনাদের জন্য দরকার নাই, শুধু আপনারা মনে রাখেন যে ট্রিটমেন্টটা অ্যাসেসমেন্ট করার জন্য আবার বিএমডি করে আবার দেখা লাগবে, এবং এই বিএমডিটা আমরা সাধারণত 2 বছর বা 3 বছর পরে আমরা নেক্সট আরেকটা বিএমডি করে এই ট্রিটমেন্টটা অ্যাসেস করতে পারি। এভারেজ 2 ইয়ার্স আমরা সাধারণত বলে থাকি যে 2 বছর পরে আমরা নেক্সট আরেকটা বিএমডি করে যে 2 বছর ধরে যে চিকিৎসা দিলাম, চিকিৎসা দেওয়ার পরে কতটুকু উন্নতি হলো বা অবনতি হলো, এটা সাধারণত আমরা 2 বছর পরে আরেকটা বিএমডি করে অ্যাসেসমেন্ট করতে পারি আর কি। আর এখানে কিছু সার্জিক্যাল প্রসিডিউরের রোল আছে, হ্যাঁ, সার্জিক্যাল প্রসিডিউরের কিছু রোল আছে, যেমন কোথাও একটা ফ্র্যাকচার হইলে সেই ফ্র্যাকচারটা স্টাবিলাইজেশন করা, যেমন ফ্র্যাকচার নেক অফ দা ফিমার হলে সেখানে টোটাল হিপ রিপ্লেসমেন্টের দরকার হয়, কোলিস ফ্র্যাকচার হলে সেটা কারেকশনের করার দরকার হয়, এখানে একটা অর্থোপেডিক সার্জারির একটা রোল আছে। অথবা ভার্টিব্রা যদি কম্প্রেশন কলাপস হয়ে যায়, ভার্টিব্রা যদি ফ্র্যাকচার হয়, সেখানে আমরা ভার্টিব্রোপ্লাস্টি করতে পারি, ঠিক আছে, ভার্টিব্রোপ্লাস্টি করতে পারি, কাইফোপ্লাস্টি করতে পারি, ঠিক আছে। ভার্টিব্রার মধ্যে এক ধরনের সিমেন্ট জাতীয় ইনজেকশন আমরা প্রোভাইড করে ভার্টিব্রাল হাইটটাকে আমরা একটু বাড়াই দিই, ফলে পেশেন্টের যে নার্ভ রুট কম্প্রেশন হচ্ছিল সেই নার্ভ রুট কম্প্রেশনটা অনেকাংশে কমে যায়, হ্যাঁ, কিছুটা পেইন রিলিফ হয়। বাট এই চিকিৎসাগুলো কোনোটাই পেশেন্টের ফ্র্যাকচার ফার্দার ফ্র্যাকচার প্রিভেনশনের রিস্ক কমাইতে পারে না। এটা শুধুমাত্র আপনার টেম্পোরারি পেশেন্টকে একটু পেইন রিলিফ করে আর কি, ঠিক আছে। এই কাইফোপ্লাস্টি বলেন আর ভার্টিব্রোপ্লাস্টি, লিটার যে কোনো একটাই বলেন না কেন। তাহলে এই ছিল মোটামুটি আজকে অস্টিওপোরোসিসের একটা ট্রিটমেন্ট। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, তাহলে কোন পেশেন্টকে আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট দিব সেটা আমরা জানলাম। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আমি কখন শুরু করব, ঠিক আছে, সেটা আমরা জানলাম। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের মধ্যে কি কি অপশন আছে, ফার্মাকোলজিক্যাল আছে, নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে। ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে আমার কিছু ওরাল ফর্মুলেশন আছে, তারপরে আমার কিছু আইভি ফর্মুলেশন আছে, কিছু সাবকিউটেনিয়াস ফর্মুলেশন আছে, বিসফসফোনেট আছে, এগুলোকে যদি আমি গ্রুপে ভাগ করি, বিসফসফোনেট আছে, হরমোন আছে, ঠিক আছে, বায়োলজিক্যাল এজেন্ট আছে, ক্যালসিয়াম ভিটামিন ডি আছে, ঠিক আছে। এদের সবাই আবার
ভার্টিব্রাল, নন ভার্টিব্রাল বা হিপ ফ্র্যাকচার এগুলা কিন্তু সবাই প্রিভেন্ট করতে পারে না। অল্প কয়েকটা ওষুধ যেমন অ্যালিন্ড্রোনিক অ্যাসিড, জলিড্রোনিক অ্যাসিড, ঠিক আছে, ডেনিসুম্যাব, টেরিপ্যারাটাইড বা প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে, হ্যাঁ, এরা সাধারণত তিনটাকেই ভার্টিব্রাল, নন ভার্টিব্রাল এবং হিপ ফ্র্যাকচারকে প্রিভেনশন করতে পারে। এই জন্য আমরা সাধারণত ওই ছকটা দেখেই ইউজুয়ালি সাধারণত পেশেন্টকে প্রেসক্রাইব করার চেষ্টা করি, এবং আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালিন্ড্রোনিক অ্যাসিডটা আমি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করি আমার ক্লিনিক্যাল পার্সপেক্টিভে। আর ইনজেক্টেবল হিসেবে আমি জলিড্রোনিক অ্যাসিড এবং বিসফসফোনেটের ভিতরে জলিড্রোনিক অ্যাসিড ইনজেক্টেবলটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি। আর এর ভিতরে ড্যানোসোমাবটাকে সবচেয়ে বেশি ইয়ে করি। টিবোলনটাও আমরা ক্লিনিক্যালি লিখে থাকি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমরা অ্যাডজাংটিভ হিসেবে সবার সাথেই দিয়ে থাকি। বিসফসফোনেটের সাথে থাকলে তো অবশ্যই আমরা এটা দিই। আর ক্যালসিটোনিনটা আমরা ওয়ার্ডে খুব ইউজ করে থাকি। ক্যালসিটোনিনটা আসলে অ্যাকিউট পেইন রিলিভ করতে আমাদের খুব সাহায্য করে, প্লাস হচ্ছে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টে তার অল্প কিছু রোল আছে, যদিও ফ্র্যাকচার প্রিভেনশনে তার তেমন একটা রোল নাই, কিন্তু ক্যালসিটোনিনটা আমরা ওয়ার্ডে অনেক ইউজ করে থাকি। পেশেন্টের পেইন কিন্তু অনেক কমে যায়। অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, কাইফোসিস এগুলা যে নিয়ে আসলে পেশেন্টের মধ্যে পেইন কমাতে সাহায্য করে আর কি। This is all about the treatment of osteoporosis. If you have any question, please you can ask me. ফখরুদ্দিন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোশ্চেন আছে কিনা করুক স্যার, দেখি। স্যার আমরা যে একটা জিনিস দেখুন স্যার, যে হিপ ফ্র্যাকচার গ্রেটার দ্যান 3, এটা কি স্যার আমরা ফ্রাক্স স্কোর দিয়ে করি নাকি স্যার? মানে আপনি একটু স্লাইডে রিস্ক অ্যাসেসমেন্ট করার 10 ইয়ার্স রিস্ক অ্যাসেসমেন্ট করার একটা স্কোরিং সিস্টেম আছে ফ্রাক্স। ওই ফ্রাক্সের মধ্যে আপনারা একটু ঢুকেন অনলাইনে, এটা WHO এর একটা সাইট আছে। ফ্রাক্সের অনলাইনে ঢুকলে আপনারা এটা বুঝতে পারবেন যে এখানে কয়েকটা প্যারামিটার আছে। এই প্যারামিটারগুলা একটা একটা করে পয়েন্ট ফিল আপ করে দিলেই আপনারা ওই ফ্রাক্স টুলটা ইয়েতে পেয়ে যাবেন আর কি। স্যার বিসফসফোনেট কি একসাথে দুইটা ড্রাগ ইউজ করে লাগতে পারে নাকি স্যার? না, বিসফসফোনেট কখনোই একসাথে দুইটা, কারণ সবগুলোর মেকানিজম হচ্ছে একই রকমের, ঠিক আছে। সো আমরা হ্যাঁ বিসফসফোনেট আমরা আলাদাভাবে যে কোনো একটা সিঙ্গেল ড্রাগই যথেষ্ট, ঠিক আছে। কোনো NSAID, যেমন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যখন NSAID প্রেসক্রাইব করি তখন কিন্তু কখনো দুইটা NSAID একসাথে প্রেসক্রাইব করি না, ঠিক আছে, বা এটা NSAID প্রেসক্রাইব করার রুলস এর মধ্যেও পড়ে না আর কি। NSAID এর সাথে আমরা নন NSAID কম্বিনেশন করতে পারি, অপিওয়েড এর কম্বিনেশন করতে পারি, প্যারাসিটামলের কম্বিনেশন করতে পারি, ঠিক আছে। ঠিক এরকম দুইটা বিসফসফোনেট কিন্তু আমরা একসাথে কম্বিনেশন করতে পারি না। আপনি বরঞ্চ বিসফসফোনেটের সাথে ক্যালসিয়াম কম্বিনেশন করতে পারেন, বিসফসফোনেটের সাথে আপনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা কম্বিনেশন করতে পারেন, ঠিক আছে। জি স্যার। এই যে দেখেন, এই টুলসটা দিয়ে ইউজুয়ালি আমরা সাধারণত ইয়ে করে থাকি। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এই যে এখানে দেখেন যে এখানে পেশেন্টের আমরা বয়স দেই, ডেট অফ বার্থ দিয়ে থাকি, বিএমডি কত আসছে সেটা স্কোরটা এখানে ইয়ে করি, ঠিক আছে। কোনো সেকেন্ডারি অস্টিওপোরোসিসের কোনো কারণ আছে কিনা, অ্যালকোহল কতটুকু খায়, ঠিক আছে, তারপরে সেক্স কেমন, ওয়েট কেমন, হাইট কেমন, প্রিভিয়াস ফ্র্যাকচার আছে কিনা, প্যারেন্টের হিপ ফ্র্যাকচার আছে কিনা, কারেন্টলি স্মোকিং করে কিনা, ঠিক আছে। এই সবগুলো একসাথে দিলে কিন্তু আমাদের একটা ইয়ে চলে আসবে আর কি, ঠিক আছে, একটা স্কোর চলে আসবে। এই স্কোরটার উপরে হিসাব করে আমরা তখন পরবর্তী ওই ডিসিশন গুলো নিতে পারবো যে আমার 40 বছর বয়স, অস্টিওপেনিয়া হয়েছে এবং 10 ইয়ার্স হিপ ফ্র্যাকচারের রিস্ক 3% এর উপরে গেল কিনা, অথবা 20% রিস্ক চলে গেল কিনা, এটার উপর অ্যাসেস করে আমরা সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকি যে এই পেশেন্টের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট লাগবে কিনা। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট কখন দিব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্টিওপোরোসিস বিএমডি আমি কাদের কাদের ক্ষেত্রে বিএমডি করব, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অস্টিওপোরোসিসের কি কি ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে, কি কি বিসফসফোনেট আছে, তার ভিতর কোন কোন বিসফসফোনেটটা আমরা ইউজ করি এবং এই বিসফসফোনেট গুলো আমরা কেন ব্যবহার করি, ঠিক আছে।
সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মনে রাখার লাগবে। ডেভিডসনের ওই ছকটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন, এখন অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে ওই ছকটা থেকে আপনাকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আকারে করতে হবে আর কি। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে প্লেন এক্সরে বলছেন স্যার, ওটা কি স্যার আমরা ওই লাম্বো স্যাক্রাল স্পাইনা করব নাকি স্যার মানে ওটা না এইটা আসলে এরকম কিছু নাই, আপনি যে কোনো জায়গার এক্সরে করলেই অস্টিওপেনিয়ার ফিচার পাইতে পারেন। এটা লাম্বোস্যাক্রাল স্পাইনে করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? আপনি কোনো কারণে একটা যে কোনো জায়গায়, আপনি তো একটা স্কালের এক্সরে করলেও অস্টিওপেনিয়া পাইতে পারেন, লাম্বোস্যাক্রাল স্পাইনের করলেও করতে পারেন, একটা হিপ জয়েন্টের করলেও আপনি দেখতে পারেন যেখানে অস্টিওপেনিয়ার জন্য ওরকম কোনো নির্দিষ্ট কিছু নাই। ধরেন আপনি একটা চেস্ট এক্সরে করতে গেছেন, চেস্ট এক্সরে করতে গিয়ে দেখলেন যে আপনার রিবস গুলা দেখা যাচ্ছে অস্টিওপেনিক, খুব বেশি কালো কালো দেখা যাচ্ছে, হ্যাঁ অস্টিওপেনিক দেখা যাচ্ছে, তখন আপনার একটা সাসপিশন হলো যে না, যেহেতু এটা অস্টিওপেনিক দেখা যাচ্ছে তার মানে হচ্ছে তার অলরেডি 30% বিএমডি লস হয়ে গেছে, তার মানে তার টি স্কোর মেবি -2 এর মতো হতে পারে আর কি, ঠিক আছে? এটা কোন নির্দিষ্ট কিছু নেই। আমার বিএমডির ক্ষেত্রে নির্দিষ্ট আছে যে বিএমডি আমার সেন্ট্রাল বা এক্সিয়াল বিএমডি হতে হবে অথবা পেরিফেরাল বিএমডি। এই সেন্ট্রাল বিএমডিটা ইউজুয়ালি সাধারণত আমরা লাম্বার স্পাইন আর হচ্ছে আমরা সাধারণত হিপে এই দুইটা জায়গায় আমরা সাধারণত মেজারমেন্ট করে থাকি আর কি, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আর নেই মনে হয় স্যার কোশ্চেন। যাই হোক, টি স্কোর এবং জেড স্কোর সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই, কারণ ওই জায়গায় ডেভিডসন একটা ছক আছে, আছে, ওইটা একটু কমপ্লেক্স, আপনাদের লেভেলে আসলে এত কিছু লাগবে না। শুধু টি স্কোরটা কি ইন্ডিকেট করে, জেড স্কোরটা কি ইন্ডিকেট করে এটা মনে রাখবেন। টি স্কোরের কোন প্যারামিটারটা থাকলে আপনি এটাকে নরমাল ধরবেন, কখন অস্টিওপেনিয়া ধরবেন এবং কখন অস্টিওপোরোসিস ধরবেন, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে যে আপনার টি স্কোরটা কি ইন্ডিকেট করে, জেড স্কোরটা কি ইন্ডিকেট করে। আমি আশা রাখি আপনাদেরকে বুঝাইতে পারছি এক্সাম্পল দিয়ে যে টি স্কোরটা কি ইন্ডিকেট করে এবং জেড স্কোরটা কি ইন্ডিকেট করে, ঠিক আছে? জি স্যার। তো আজকের মতো শুভরাত্রি, ঠিক আছে? ভালো থাকেন সবাই। স্যার লেকচারটা কি ইমেইলে দিতে পারবেন একটু স্যার কাইন্ডলি, মানে আমাদের তোমাদের ইমেইলে? জি স্যার। কেন তোমরা না রেকর্ড করলে এতক্ষণ ধরে বসে বসে? স্যার রেকর্ড করছি স্যার, কিন্তু ইমেইলে দিলে আমরা স্যার হার্ড কপি বের করে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মেইল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে জি দিও, স্যার। আমি পাঠিয়ে আর দেব। স্যার নেক্সট ক্লাস তো আপনার গাউট মানে শেষ ক্লাস। গাউট শেষ হয় নাই না? না স্যার শেষ হয়নি। গাউট কি শেষ হয় নাই? গাউট না পড়াইছে? না স্যার শেষ হয় নাই স্যার। ওটা ফখরুদ্দিন, গাউট শেষ না হয় স্যার, নাই? গাউট শেষ হয় নাই। না স্যার, অর্ধেক পড়েছিল। Disconnected. হ্যাঁ গাউট Connected. গাউট শেষ হয়নি তোমাদের? না স্যার, গাউট তো আপনি সম্পূর্ণ শেষ করতে পারছিলেন না, ট্রিটমেন্ট মনে হয় বাকি ছিল স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো দিন একদিন তোমাদেরকে পড়াই দেবো আর কি, জি গাউট। দেখি আগামী নাকি আগামী সপ্তাহে হয়তো পড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। হুম।